জমিতে নকশায় আছে 9 শতক, অবস্থানে আছে 8 শতক। আপনি খতিয়ান দেখে জমি কিনে ফেলেছেন। আপনি কোনো সার্ভেয়ার, ব্যান্টার অথবা অ্যাডভোকেট অথবা যারা ভালো বোঝে তাদের সাথে পরামর্শ ছাড়াই জমির লেনদেন করে ফেলেছেন। 10 শতকের টাকা দিয়ে আপনার নকশায় পেয়েছেন আপনি 8 শতক, কিন্তু আপনি 8 শতকে মেনে নিতে হবে দলিল রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে। 8 শতক মেনে না নিয়ে উপায় নাই। কিন্তু এরপরে জমিন সরজমিনে মাপ করে দেখেন ওইখানে হয়ে রয়েছে 10 শতকের মধ্যে আরও 1 শতক কম। তাহলে 1 শতক কম পাইলেন, খতিয়ানে পেলেন 10 শতক, নকশায় পেলেন 9 শতক, আর সরজমিনে পেলেন 8 শতক। তার মানে কি, আপনি জমি কেনার শুরুতেই যদি এই যাচাই বাছাইটা করতেন, নকশা, খতিয়ান, সরজমিন তিনটা মিলিয়ে, নকশাতে কতটুকু আছে, খতিয়ানে কতটুকু আছে, সরজমিনে কতটুকু আছে, সেই জিনিসটা মিলিয়ে আমার মনে হয় দেখলে এত সমস্যা, এত ঝামেলায় পড়তেন না। আর যে জমিটি কিনতে যাচ্ছেন সেই জমির আসলে খাজনা কাটা আছে কিনা, খাজনা বকেয়া আছে কিনা, খাজনার দাখিলা আছে কিনা সেটা দেখবেন। আর জমি অবশ্যই কেনার আগেই যে দলিল মূলে মালিক হলে অবশ্যই তার দলিলটা দেখবেন। দলিলটা কি জাল, না আগে কাবলা টবলা আছে, না কারোর সাথে বায়না যুক্তিতে আছে। আবার দেখবেন ব্যাংক থেকে মর্গেজ নিয়ে থাকে, ব্যাংক থেকে লোন নিয়ে থাকে, বিভিন্ন জায়গায় জমি বন্ধক দেওয়া থাকে। এই সমস্ত ঝামেলা থাকলে জমি কেনার দরকার নেই। এই সমস্ত ঝামেলা থাকলে এগুলো খোঁজ নেবেন, এগুলো খোঁজ নিলে খোঁজ পাওয়া যাবে। অথবা জমিটা বায়না করে আপনি একটা, আমি বায়না ডিড করে ফেলেন, বায়না দলিল করার পরে একটা সাইনবোর্ড দিবেন ওই জমির মধ্যে যে আমি এই দলিলটা এত নাম্বার, অমুক মৌজা, এত দাগ নাম্বার, এত নাম্বার খতিয়ান নাম্বার, জমির পরিমাণ এত এত থেকে আমি এইটুক বায়না সূত্রে মালিক আছি কয়ে একটা আপনি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। তো যদি জমির মধ্যে কোনো কমপ্লেন, কারো পাওনা দেনা লেনদেন এবং কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি অভিযোগটা খুব সহজে পেয়ে যাবেন। ভোগান্তি হওয়ার আগেই আপনার মনে করেন বায়নাতেই আপনার অনেক কিছু বোঝাপড়া হয়ে যাবে। আর জমি যদি নিট অ্যান্ড ক্লিন, নিষ্কণ্ঠ নির্দোষ থাকে, তাহলে কোনো ঝামেলাই হবে না। আপনি বায়নার পরবর্তীতে টাকা দিবেন, লেনদেন করবেন, আবার জমি কবলা করে ফেলতে পারবেন। আর জমির ক্ষেত্রে জমির কোনো মামলা আছে কিনা, যে জমি নিয়ে মামলা চলে, বাটোয়ারা মামলা, বিভিন্ন ধরনের মামলা, এই ধরনের জমি কেনার দরকার নেই। আর আরও কিছু সমস্যা আছে, যেমন জমি নিয়ে মামলার পাশাপাশি জমিটা কি সরকারি সম্পত্তি, খাস সম্পত্তি, নাকি জমিটা অর্পিত সম্পত্তি, এগুলি দেখতে হবে। এগুলি দেখে জমি কিনতে হবে। এরপরে নাবালকের সম্পত্তি যদি কিনতে চান, নাবালকের বৈধ অভিভাবক আছে কিনা, বৈধ অভিভাবক থাকলে যাচাই বাছাই করে জমি কিনতে হবে। জমি কিনতে গেলে আরও অনেক কিছু যাচাই বাছাই করতে হয়। যেমন যে জায়গাটা আপনাকে বলছে ধরুন 137 দাগ বিক্রি করতেছে, জমির সেই 137 দাগটা শ্রেণীটা কি, ভিটি, নাল, বসত, পুকুর, ডোবা, না আরও কি, আপনি এটা ভালোভাবে শুনেন এবং সেই সাথে আপনি জমিটা চেক করেন। নালে অনেকে দেখে যে বসতে বলে নালে কবলা দেয়, এক দাগে বলে অন্য দাগে কবলা দেয়, যার কারণে সেটাও আর একটা বিশাল ভোগান্তি। আবার দেখা গেছে যে কেউ এজ বদল করে থাকে, এওয়াজ বদল করার কারণে জমির যে এওয়াজ বদলের যে মালিকানা পাওয়ার পরে ওনার নিজ নামে খারিজ আছে কিনা, সে খারিজটা দেখে সুস্পষ্টভাবে আপনার খারিজে আসা এই এজ বদল দলিল থেকে খারিজে আসা সফলতা অর্জন করেছে, এই জমিটি আপনি কেনেন। বন্টননামা দলিল মূলে মালিক হয়ে অনেকে জমি বিক্রি করে, সেই জমিটা বন্টননামা দলিলে মালিক হওয়ার পরে যে ওনার ব্লকের যিনি বিক্রেতা, তার ব্লকের তার পাওনা প্রাপ্তি সম্পত্তিটা কোন অংশটা তার নামে খারিজ আসছে, আপনি দেখে শুনে ওই অংশটাই খরিদ করেন। তাহলে জমির আপনাকে ঝামেলা পোহাইতে হবে না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি জমি নিয়েই সবচেয়ে বেশি বিরোধ, জমি নিয়েই বেশিরভাগ মানুষ বেশ কম করে। আসলে আমরা বলি যে এই অমুক জমিটা ভালো না, অমুক জমিটার সমস্যা, ওই জমিটা নিয়ে সমস্যা হচ্ছে, ওই জমিটার মধ্যে অনেক ঝামেলা, যাওয়া যাবে না। আসলে ভাই জমিতে কোনো ঝামেলা নাই। জমিন আল্লাহর সৃষ্টি, প্রাকৃতিক পর্যায়ে আছে। ঝামেলা হচ্ছে আমাদের মানুষের মনের ঝামেলাটা থাকার কারণে সেই ঝামেলাটা কেউ ইচ্ছাকৃতভাবে করে,
কাগজপত্রের মাধ্যমে কেউ অনিচ্ছাকৃতভাবে ভুলক্রমে হোক, অবহেলার কারণে হোক, কাগজপত্রের মাধ্যমে ঝামেলাটা হয়ে থাকে। যাই হোক, এই সমস্ত ঝামেলাগুলো আমাদেরকে সমাধান করে আসতে হবে আর এবং সমাধান করার চেষ্টা করতে হবে। এই জন্য সেই ধরনের মন মানসিকতা আমাদের থাকতে হবে এবং সেই ধরনের সচেতনতা দাতা গ্রহীতাকে অবলম্বন করতে হবে। দাতা জমি বিক্রি করবে, বাস উনি ওনার কাগজপত্র যা যা প্রয়োজন সব কিছু শো করবে, আর আপনার ক্রেতা হিসেবে আপনি সেগুলো যাচাই বাছাই করবেন, খারিজটা সঠিক আছে কিনা, খাজনাটা সঠিক আছে কিনা, দলিলটা সঠিক আছে কিনা, উনি যে মালিকানায় দিচ্ছে সেই মালিকানাটার বৈধতা কতটুকু। আপনি না জানলে অন্য জানেওয়ালা একজন ব্যক্তি থেকে ভালো পরামর্শ নেন। অনেকে কি করে, প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা সমাজে, পুরো বাংলাদেশেই এই অবস্থাটা খুব একটা বেশি। যেমন একটা খতিয়ান বাবার নামে অথবা ভাইদের নামে খতিয়ান আছে, বিশেষ করে বাবার নামে না, বাবা মরে যাওয়ার পর ভাইদের নামে খতিয়ান হয়ে রয়েছে।